ওয়েলকাম টু এভরিওয়ান। আজ আমরা তোমাদের এইচএস 2025-এর ডব্লিউবিটিএ টেস্ট পেপার নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ ফিলোজফি পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন। তো এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে AC 87। এখানে যেরকম পেজ নাম্বার লেখা আছে সেই হিসেবেই বলছি তোমাদের। প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞান হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সিদ্ধান্তের বচন সংখ্যা হলো 1। বৈধ যুক্তির ভিত্তি হলো কার্যকারণ সম্বন্ধ। এ বচনে ব্যাপ্য হয় উদ্দেশ্যপদ। গুণ অনুযায়ী বচন কত প্রকার? 2 প্রকার। ও এটা হবে গুণ অনুযায়ী বচন 2 প্রকার, এটা সদর্থক আর নঅর্থক। ও বচন এবং আই বচনের সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা। যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন হবে, এটা হবে সংশয়াত্মক। আচ্ছা, বারবারা নামক শুদ্ধ মূর্তির সংস্থান হলো প্রথম। হেতুপদের অবস্থান লক্ষ্য করা যায় উভয় আশ্রয় বাক্যে। প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো 2। বৈকল্পিক ন্যায়কে বলা হয় আচ্ছা এটা হবে বিকল্প ন্যায়। নেক্সট, চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করা অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন। আচ্ছা, এটা হবে ভেন। ও বচনে বুলিয় সাংকেতিক রূপ হবে SP বার নট ইকুয়ালস টু 0 হবে। সংযৌগিক বচনের আকার হবে, এটা হবে P.Q। P এর নিষেধক বচনটি হলো কাল P। যে যৌগিক বচনের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে বলা শতসত্য বচন। আরোহ অনুমানের সামান্য বচনটি হলো সংশ্লেষক বচন। মিলের মতে প্রকৃত আরোহ হলো 3 প্রকার। উপমা যুক্তির মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। যে শর্ত না থাকলে কার্য ঘটে না তা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আর শক্তির অবিনশ্বর নীতি হলো পরিমাণগত লক্ষণ। নেক্সট, কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি। মিলের কোন পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি? এটা হবে অন্বয়ী পদ্ধতি। মিলের পদ্ধতিগুলির ভিত্তি হলো অপসারণের সূত্র। এবার তোমার চলে আসে এসএকিউতে। এসএকিউগুলো যেহেতু বইয়ে করা যাবে না তাই এখানে লিখতে হবে, তাই আমি লিখে নিয়েছি নিজে হাতে। এসএকিউ প্রথম প্রশ্ন 2-1 যে যুক্তির আকার কাকে বলে? যে কাঠামো দ্বারা কোনো একটি যুক্তি গঠিত বা প্রকাশিত হয় সেই কাঠামোকেই বলা হয় যুক্তির আকার। আচ্ছা, এর অর্থও ছিল যে যুক্তির উপাদান বলতে কি বোঝায়? যুক্তির অন্তর্গত সমস্ত বচনগুলিকে বা বিষয়বস্তুগুলিকে বলা হয় যুক্তির উপাদান। নেক্সট 2 নম্বর ছিল অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার? অ্যারিস্টটল 2 প্রকার বিরোধিতা স্বীকার করেছে, যেটা হচ্ছে বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা। আচ্ছা, নেক্সট এবার 3 নম্বর প্রশ্ন, অধীন বিপরীত ও বিপরীত বিরোধিতার পার্থক্য। এটা একটু দেখে নাও যে দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তা হলো বিপরীত বিরোধিতা, অর্থাৎ এ আর ই বচনের মধ্যে। আর দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তা হলো অধীন বিপরীত বিরোধিতা, অর্থাৎ আই আর ও বচনের মধ্যে। আচ্ছা, এবারে তোমাদের একটা অথবা ছিল যে এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য কী হবে। এটা আমি উত্তরটা তো করেছি মিথ্যা, কিন্তু এটা আমরা তোমার একটু ছোটো করে ছকের মাধ্যমে দেখে দিয়েছি। একটু দেখে নিও যে এই আই ও এখানে তোমরা লাল কালিতে করেছি, দেখে নিও যে কোনাকুনি টি কোনাকুনি এফ করে তোমরা একটু দেখে নিও। দেখো এই টি হয়েছে আর তার পাশে এফ আছে, অর্থাৎ মিথ্যা। এবারে চলে আসি নেক্সট কোশ্চেন, যে 4 নম্বর, অমাধ্য অনুমানে কটি আশ্রয় বাক্য থাকে? এটা হবে একটি আশ্রয় বাক্য এবং তারপরে সিদ্ধান্ত উপনীত হই। আচ্ছা, নেক্সট, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য। এটা ছিল তোমাদের অথবা, ঠিক আছে। উত্তরটা হচ্ছে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটি যুক্তিবাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে অন্তত 2টি বাক্যের দ্বারা সিদ্ধান্ত নির্ধারণ করা হয়। নেক্সট কোশ্চেন, MP আকারে একটি সাংকেতিক উদাহরণ দাও। P = Q, P অর্থাৎ Q, অর্থাৎ যদি এটাকে বচনে রূপান্তর করি যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে। নেক্সট, বিসংবাদী অথবা বলতে কী বোঝো? পরের প্রশ্ন ছিল এটা 6 নম্বর দাগের। বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তাকে বিসংবাদী অথবা বলা হয়। নেক্সট প্রশ্ন ছিল অথবাতে 6 দাগের, অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? আচ্ছা, যখন অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয়, অর্থাৎ P = Q, সেক্ষেত্রে যখন কিউকে স্বীকার করে পিকে স্বীকার করা হয়। যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেছে অর্থাৎ বৃষ্টি হয়েছে, এরকম যখন হবে তখন কিন্তু সেটা অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে দোষ হবে। এখানে নিয়মটা হওয়ার কথা ছিল যে P = Q, P অথবা Q, কিন্তু তা এখানে হয়নি। নেক্সট প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? 7 দাগে
সেটা হচ্ছে মূল শ্রেণীর বিপরীত শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী, যেমন মানুষ এই শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অমানব। নেক্সট 7 দাগের, হ্যাঁ এটা 8 দাগের প্রশ্ন, বুলীয় রূপ দাও কোনো ভারতীয় নয় কবি। এটা ও বচন, ও বচনে বুলীয় রূপ হবে SP ≠ 0, এটা ও বচন। নেক্সট 0, এটা হচ্ছে অথবার প্রশ্ন, শূন্য শ্রেণীকে ভেনচিত্রে প্রকাশ করো। এটা এরকম বক্সের মধ্যে দিয়ে একটা বৃত্ত কেটে সেখানে সেট হবে, নিচে S = 0 লিখে দেবে। নেক্সট পরের দাগের প্রশ্ন হচ্ছে যে একটি সংযোগিক বচন কখন সত্য হয়। সংযোগ বলতে ডটের কথা বলছে, যখন দুটি বিকল্প সত্য হয়, অর্থাৎ এটা তোমরা দেখে নিও, করে দিয়েছি। নেক্সট ফলস্তম্ভ কাকে বলে। সেখানে বলছে সত্য সারণীর যে স্তম্ভের নির্দেশক স্তম্ভে সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারে সত্যমূল্য নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় ফলস্তম্ভ। নেক্সট একটি শতসত্য, এটা অথবার প্রশ্ন, শতসত্য বচনাকারে দৃষ্টান্ত দাও। এটা হবে P ভেল কিউ। এটা তোমাদের সুন্দর করে এখানে দেখে দিয়েছি, দেখে নাও কীভাবে আসছে জিনিসটা, ঠিক আছে। দিয়ে এটা কোন নিয়মের উপর বেশ করে আসছে সেটাও আমি ভেলের নিয়মে এখানে দেখে দিয়েছি, সেটাও দেখে নিও। পরের দাগের প্রশ্ন আরোহমূলক লাভ কি। সেখানে বলছে আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকেই আরোহ অনুমান সংগত লাভ বলা হয়। নেক্সট প্রকৃতির একরূপতা নীতি কি। বলছে যে নীতি অনুসারে বলা হয় যে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। এগুলো আরোহ অনুমানেই বলা হয়। মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। কুকুর ও চেয়ার উভয় 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে অর্থাৎ চেয়ারও কামড়াতে পারে, এটা হচ্ছে মন্দ উপমা দৃষ্টান্ত। এটাও আরোহ অনুমানের একটি পার্ট। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। কপি কারণকে কোন শর্ত হিসেবে গ্রহণ করেছেন, আবশ্যিক। বহু কারণবাদের একটি অসুবিধার কথা উল্লেখ করো, সেটা হচ্ছে মূল কারণকে চিহ্নিত করা অনিশ্চিত হয়ে পড়ে। আচ্ছা এটা হবে। আচ্ছা আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ দাও, যেমন হচ্ছে ভেজা কাঠে অগ্নিসংযোগ। বহু কারণবাদের সমন্বয়ের একটি উদাহরণ দাও। একটা ধরো উদাহরণ দেওয়া যায় যে যদি একটি ঘরে 100 শক্তি বিশিষ্ট 3টি ইলেকট্রিক বাল্ব জ্বলে তাহলে যে আলোর সৃষ্টি হয় তা পৃথক 3টি বাল্বের আলোর সমষ্টির ফল মাত্র। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের একটু বুঝিয়ে দিই যে বহু কারণ বাদ আর বহু কারণ সমন্বয় দুটো কিন্তু আলাদা জিনিস। বহু কারণ সমন্বয় বলতে কী বোঝায়, যে বলছে যে অনেকগুলি কারণ একসঙ্গে মিলে কাজ করে যখন একটি মিশ্র কার্য সম্পন্ন করে তখন তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। কিন্তু বহু কারণ বাদে কী বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে অনেকগুলি কারণ স্বাধীনভাবে বিভিন্ন সময় কাজ করে যে কার্য সম্পাদন করে তাকে বলা বহু কারণবাদ। বন্ধুরা এখানে একটা কথা বলার যে এরকমভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এরকম কেউ তোমাদের আলোচনা করবে না, তাই তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে পাশে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।